ওকে, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের অষ্টম অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটির সলিউশন করছিলাম। অলরেডি আমাদের কিছু প্রশ্ন কিন্তু সলভ হয়ে গিয়েছে এবং আজকের ভিডিওতে আমাদের সলভ করার কথা ছিল সংক্ষিপ্ত প্রশ্নের 1 নাম্বার এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4 নাম্বার, এই দুটি প্রশ্ন। তো দেখি অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4 নাম্বারে আসলে কি বলা আছে। এখানে বলা আছে যে গতিশক্তির সমীকরণ কিংবা সূত্র যেটা সেটা লিখো। ঠিক আছে, তো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা পড়ি। এখানে বলা আছে গতিশক্তির রাশিমালা যে ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে আমি কিন্তু বুঝেই যাচ্ছি যে গতিশক্তির রাশিমালা কিংবা গতিশক্তির সূত্র হলো ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, এই এতটুকু। তার মানে এইটাই হলো অ্যান্সার। কিসের? এটাই হলো আমাদের এই গতিশক্তির সমীকরণ বা সূত্র। ঠিক আছে, আমরা এটা এক লাইনে যদি কখনো অতি সংক্ষিপ্ততে আসে আপনারা এক লাইনে লিখে দিবেন গতিশক্তির সমীকরণ কিংবা যেটাই দেওয়া থাকবে গতিশক্তির সূত্র ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, এতটুকু হলো অ্যান্সার। তো এখন আমাদের আর এটা আলাদা করে পড়ার দরকার নাই, আমরা ডিরেক্ট গতিশক্তির রাশিমালা যে প্রমাণটা সেটার দিকে চলে যাব। তো এইখানে দেখেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1 দিয়ে আমি শুরু করে দিয়েছিলাম এবং এখানে এই কোশ্চেনটা আমি লিখে দিয়েছি। তো আপনার প্রশ্নে থাকতে পারে যে গতিশক্তির রাশিমালা ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার প্রমাণ করো, কিংবা এটাও থাকতে পারে যে ডিরেক্ট বলে দিবে দেখাও যে ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। তো এরকম যদি থাকে তাহলে আমরা কি করব সেটাই হলো এখন আমাদের জানতে হবে। তো এখানে আমি অনেক সুন্দর করে গুছিয়ে উত্তরটা দিয়ে দিয়েছি। উত্তরটা এই যে এই পর্যন্ত, আমি একবারে প্রতিটা লাইন টু লাইন এবং পাই টু পাই আমি এখানে ব্যাখ্যা করব যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এবং ইজিলি যাতে আপনারা অ্যান্সারটা করতে পারেন। ওকে, তো দেখি এখানে আসলে কি লেখা আছে। তো এখানে দেখেন লেখা আছে যে আসলে গতিশক্তি তাকে কাকে বলে। আমরা জানি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যেই শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। অর্থাৎ যাদের গতি আছে তাদেরই কিন্তু গতিশক্তি থাকবে। যদি এই পেনটা এখানে থাকে, সারা জীবন যদি এখানে বসে থাকে, ওর কিন্তু কোনো গতিশক্তি থাকবে না। ও বসে আছে, ওর থাকবে বিভব শক্তি কিংবা থাকবে স্থিতিশক্তি। স্থির থাকার জন্য যে শক্তিটা ওর সেটা থাকবে, কিন্তু ওর ভিতরে কোনো গতি শক্তি নাই। ও কিন্তু ঘুরতেছে না, লড়তেছে না। যদি ও রানিং এমন থাকে, রানিং অবস্থায় যদি থাকে, ও যদি গতিশীল থাকে তাহলেই ওর শক্তি থাকবে গতিশক্তি। এছাড়া কিন্তু কেউ চুপচাপ থাকলে তার গতিশক্তি থাকবে না। এতটুকু আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, তো এটা একটু ক্লিয়ারলি আমি আরেকবার বলতেছি। কেউ যদি চুপচাপ বসে থাকে তার কোনো গতিশক্তি নাই, তার শক্তি আছে। বসে থাকলে বা গতি না থাকলে যেই শক্তি থাকবে সেটার নাম হলো স্থিতিশক্তি। স্থিতিশক্তি, এটাকে আপনারা বিভব শক্তিও বলতে পারেন, বিভব শক্তি। আর গতি যদি থাকে, গতি থাকলে যেই শক্তি থাকবে সেই শক্তিটা হলো আপনার গতিশক্তি। ক্লিয়ার? তো যদি চুপচাপ বসে থাকে এই শক্তির নাম কি? এই শক্তির নাম স্থিতিশক্তি কিংবা বিভব শক্তি। আর যদি এটা চলতে থাকে তাহলে এটাকে বলে গতিশক্তি। ঠিক আছে, তো দেখেন এখানে কি বলছে বস্তু যখন স্থির থাকে তখন তার গতিশক্তি থাকে না। ধরি এম ভরের একটি বস্তুর উপর আমরা কি করেছি? এফ বল প্রয়োগ করেছি। এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটা অবশ্যই একটা বেগ প্রাপ্ত হবে। মনে করি বস্তুটা কি একটা বেগ প্রাপ্ত হয়েছে, ভি বেগ প্রাপ্ত হয়ে এই বস্তুটা এখান থেকে এস দূরত্ব অতিক্রম করে এই জায়গাতে এসে পড়ছে। ঠিক আছে, ঘটনা কি করছে? ঘটনা একটা বস্তু এখানে চুপ করেছিল, আমি পিছন থেকে ঠেলা দিছি, একটা বল দিছি, বস্তুটা এই এস দূরত্ব অতিক্রম করে এই জায়গায় আইসা পড়ছে। ঠিক আছে, তার মানে বস্তুটা যেহেতু গতি পাইছে তার মানে বস্তুটার একটা গতিশক্তি আছে। এখন এই গতিশক্তিটা আসলো কিভাবে? গতিশক্তিটা আসছে এই দেখেন লেখা আছে বস্তুকে এই বেগটা দিতে যেই কাজটা সম্পন্ন হয়েছে তাই বস্তুর গতিশক্তি। তার মানে আমাকে এই যে একটা বেগ দিছি, একটা যে ও একটা বেগে গেছে, এই বেগ দেওয়ার জন্য আমাকে একটা বল দিতে হয়েছে এবং এই বল দেওয়ার কারণে ও একটা সরণ পাইছে, সরণ পাই জায়গা থেকে চলে গেছে, ও গতি পাইছে, গতিশক্তি পাইছে। তার মানে ও বলও পাইছে, বল দেওয়ার কারণে সরণও পাইছে। তার মানে একটা টোটাল একটা কাজ হয়ে গেছে অলরেডি এখানে, তাই না? আমাকে একটা কাজ করতে হয়েছে এবং এই কাজটাই কিন্তু বস্তুটার গতিশক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু কাজই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, আমরা লিখতে পারি গতিশক্তি ইকুয়াল টু কৃত কাজ। মানে আমাদের যে গতিশক্তিটা আমরা পেয়েছি সেটা টোটালি আমরা কাজের জন্যই পেয়েছি।
তো দেখবেন আমি আর একটুখানি হিন্টস দেই, সব জায়গায় দেখবেন এই কথাটা থাকবে যে গতিশক্তি ইকুয়াল টু কৃতকাজ। এই কথাটা সবসময় আপনারা অনেক জায়গায় দেখবেন। তো এত তো তখন ব্যাখ্যা পড়তে পারবেন না, তখন আপনি ডিরেক্টলি এই জিনিসটা একটু মাথায় এখনই সেটেল দিয়ে দেন যে গতিশক্তি ইকুয়াল টু কৃতকাজ। আমি আপনাদের আগের ভিডিওটা আপনারা দেখেছেন কিনা, ওইখানে আমি বলেছিলাম যে কাজের মাত্রা শক্তির মাত্রা সেম, কাজের একক শক্তির একক সেম। তার মানে আমরা বুঝতেই পারতেছি, যেহেতু এদের যারা আসলে আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো বা এই জিনিসটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন যে কাজ এবং শক্তির ভিতরে অনেক মিল আছে, এরা প্রায় সমান সমান, এদের একক সেম মাত্রা সেম। তার মানে আমরা বলতেই পারি যেহেতু এদের একক সেম মাত্রা সেম, আসলে তাহলে শক্তি এবং কাজ আসলে সেম সেম। এবং এইখানে আসলে আপনি যদি এত কাহিনী দিয়ে যদি মনে না রাখতে পারেন, আপনি এমনিই মনে রাখেন যে শক্তি এবং কাজ একই জিনিস। এখানে হলো গতিশক্তি ইকুয়াল টু কৃতকাজ হয়ে গেছে। এখানে আমরা যেই কাজের মাধ্যমে গতিশক্তি পেয়েছি সেই কাজটাই গতিশক্তির জন্য যেহেতু দায়ী, তাহলে এই দুইটা সমান। তো আমাদের আসলে বুঝানোর পার্ট এতটুকুই ছিল, আর কেমন কিছু বুঝানোর নাই। এখন বাকিটা আপনারাই করতে পারবেন। যেমন ধরেন কৃতকাজ মানে আমরা জানি যে বল ইন্টু সরণ। তো কৃতকাজ বল ইন্টু সরণ এফ গুণন এস, এবং গতিশক্তিকে সবসময় এরকম ই এর নিচে ছোট একটা কে, কাইনেটিক এনার্জি, কাইনেটিক মানে গতি, ঠিক আছে। তো ই এর নিচে ছোট একটা কে দ্বারা গতিশক্তিকে বোঝানো হয়, তাহলে ই কে মানে এফ এস পেয়ে গেলেন। তো কাজ আমাদের মোটামুটি শেষ। পরের লাইনে কি করছে, এফ এর মান যে এম এ সেটা তো আমরা জানি, তো এফ এর জায়গায় এম এটাকে বসাই দিছে, এটার নাম দিয়েছে 1 নম্বর সমীকরণ। আমাদের কাজ এই পর্যন্তই শেষ। এরপরে চলে গেছে আবার জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা কোথা থেকে জানি বলেন তো? এটা আমরা গতির সমীকরণ থেকে জেনেছিলাম, গতি চ্যাপ্টারের সমীকরণ মনে আছে? এই যে এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই যে এই সমীকরণটা আমরা গতির যে কয়টা সমীকরণ পড়েছিলাম তাদের 3 নম্বর সমীকরণ এটা। তো আমরা তো এটা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো আদিবেগ ম্যাক্সিমাম টাইমে বস্তুটা যখন শুরুতে একবারে শুরুর বেগ আদিবেগ, ও তো চুপ করে বসেছিল, তার মানে ওর আদিবেগ কি ছিল? আদিবেগ ওর 0। তাহলে আদিবেগ 0 হলে এই টার্ম বাদ, ভি স্কোয়ার মানে 2as, তাই তো? তাহলে ইউ স্কোয়ারটা জাস্ট বাদ হয়ে গেছে। এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা as এর মান পাচ্ছি ভি স্কোয়ার বাই 2, এবং এই as এর মান যেটা ভি স্কোয়ার বাই 2টা এখানে চলে গেছে, ভি স্কোয়ার বাই 2 পেলাম। এই as এর মানটা জাস্ট আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে এটা বসাই দিছে, দেখেন এখানে as এর আগের এম ছিল ভি স্কোয়ার বাই 2, ভি স্কোয়ার বাই 2 কোথায় বসাইছি? এই এখানকার as এর এই জায়গাটাতে বসাইছি, এই যে as এখানে বসাইছি। কিসের মান বসাইছি? ভি স্কোয়ার বাই 2 এই মানটা বসাইছি। বসানোর সাথে সাথে কিন্তু আপনি গতিশক্তি কাইনেটিক এনার্জি ই কে এর মান হাফ এম ভি স্কোয়ার পেয়ে যাচ্ছেন, এবং এইটাই হলো হাফ এম মানে ভর, বেগ মানে ভি মানে বেগ, হাফ ভর গুণন বেগ স্কোয়ার। ঠিক আছে, তো এই ছিল আমাদের গতিশক্তির সমীকরণের প্রতিপাদন। তো তার আগে আসলে মূলত কাজটা এটাই। কেউ যদি আপনারা চান যে এতটুকু লিখতে পারেন, আমার মনে হয় এতটুকু লিখলেও নাম্বার পেয়ে যাবেন। কিন্তু আমি চাই যারা আমরা ভালো স্টুডেন্ট আছি, ফুল 1 নাম্বারও কাউকে দিব না, সব নিজে নিয়ে আসবো। তাদের জন্য এই জিনিসটা একটুখানি বর্ণনা করবেন যে আমাদের একটা বস্তু ছিল এম ভরের, এই বস্তুটাকে আমরা বাইরে থেকে এফ বল দেওয়ার কারণে এটা ভি বেগ প্রাপ্ত হয়ে এস দূরত্ব অতিক্রম করে এই জায়গায় চলে আসছে। এফ বল দিয়েছি, এটা এস দূরত্ব অতিক্রম করে এখানে আসছে একটা বেগ পেয়ে, তাই না? তাহলে আমাদের এখানে ওর যেহেতু একটা বেগ পাইছে মানে গতি পাইছে, এবং এই বেগ বা গতি পাওয়ার জন্য তার একটা গতিশক্তি আছে। এবং এই গতিশক্তিটা কিভাবে হইলো? আমি যেই কাজ করছি, বল দিছি, সরণ হয়েছে, আমার যেই কাজটা হয়েছে সেই কাজটাই কিন্তু এই গতিশক্তির জন্য দায়ী। তাহলে আমরা লিখতে পারি কি? গতিশক্তি সমান আমার এই কৃতকাজ। এটাই হলো আমার কাহিনী। তো গতিশক্তি মানে কৃতকাজ, গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করব। ই কে ডাব্লু মানে কি? ডাব্লু মানে বল ইন্টু সরণ, এফ ইন্টু এস। এই পর্যন্ত রেখে দিবেন। পরবর্তীতে আমরা কি করব? এখানে শুধু এফ এর জায়গায় আপনি এম এ এস, এফ এর জায়গায় যে এফ মানে যে এম এ, এটা একটু লিখে দিবেন। এটাকে আপনি রেখে দিবেন এই অবস্থায় 1 নম্বর সমীকরণ দিয়ে। আমরা জানি ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2as, গতির চ্যাপ্টারের সমীকরণ নিয়ে এসে পড়ছি। আদিবেগ কখনোই থাকে না, আদিবেগ সবসময় 0 হয়। তাহলে আপনি লিখতে পারেন ভি স্কোয়ার মানে 2as। তাহলে এখান থেকে as এর মান কি আসবে? ভি স্কোয়ার বাই 2। এই ভি স্কোয়ার বাই 2 এর মান আমরা এটা 2 নম্বর সমীকরণ দিয়ে 2 এর মান আপনি একের জায়গায় বসাবেন। তাহলে ই কে মানে এই as এ বসায় দেন এম ভি স্কোয়ার বাই 2। অতএব আমার সমীকরণ কি হয়ে গেল? ই কে মানে হাফ এম ভি স্কোয়ার। এটাই আমার গতিশক্তির সমীকরণ। ভর
হাফ গুণন ভর গুণন বেগের উপরে স্কয়ার। এটা সার্বজনীন সূত্র কাইনেটিক এনার্জি, গতিশক্তি এই ইকের। এই তো না লিখলেও চলতো, তারপরও যদি কারো মনে হয় যে সমস্যা হচ্ছে বুঝতে, এর জন্য একটু লিখে দিলাম। তো কেউ চাইলে যদি না বুঝতে পারেন একবারে একটু ভিডিওটা স্লো করে একটু পজ করে একটু দেখেন, তাহলে হয়তো বা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই ছিল আমাদের একটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এটি ফাইনালে আসার চান্স খুবই বেশি, কারণ খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, খুব বেশি বড় না, ছোট, এবং একবারে জাস্ট 2টা স্টেপে কিন্তু কোশ্চেনটা হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, এবং সেই টপিকটা থাকবে কর্মদক্ষতাটা কি, যেটা নিয়ে আমাদের কিছু ম্যাথ আছে, ম্যাথে যে কর্মদক্ষতা পাবো। তো অতি সংক্ষিপ্ত 6, 7, 8 এই 3টি প্রশ্ন আমরা নেক্সট ভিডিওতে সলভ করব ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ফিজিক্সের পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফেজ।